সুপ্রিয় দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। বিএম জাহাঙ্গীর নিউজ ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমার সঙ্গে তিনজন অতিথি আছেন। তিনজন অতিথি তাদের নিজ নিজ জায়গায় স্বনামধন্য এবং সবাই তাদেরকে চেনেন। আজকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে তিনজন অতিথিকে আমি আহ্বান জানিয়েছি। আমার আহ্বানে তারা সাড়া দিয়েছেন। তো আজকে আমি আর বিলম্ব না করে আমরা শুরু করতে পারি। যে আমার সঙ্গে আছেন সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া, যাকে সে এক নামে চেনেন। প্রশাসন বিশেষজ্ঞ হিসাবে উনি স্বীকৃত। ওনার প্রচুর লেখালেখি আছে এবং এই কারণে উনি সবার কাছে সুপরিচিত। আমার সঙ্গে আছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ বাদল এবং আমার সঙ্গে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আমিরুল ইসলাম। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই অনুষ্ঠানে। প্রথমে আমি ওবায়দুল্লাহ বাদলকে একটু বলতে চাই যে বাদল, আপনি বলবেন যে আইনটা নিয়ে এত বিতর্ক হচ্ছে, যে আইনটা করতে যাচ্ছে, এই আইনটার সারসংক্ষেপটা কি একটু বলেন আমাদের। আমার কথা কি শোনা যাচ্ছে? তবে আপনার কথা আমি অস্পষ্ট শুনছি। না, আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। এই আইনটি আসলে মূলত আমি আমার রিপোর্ট থেকে আমি মূল যে বিষয়টি সেটি একটু বলার চেষ্টা করছি। মূলত 5 আগস্টের পট পরিবর্তনের পরে প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ডিসি নিয়োগকে কেন্দ্র করে, পদোন্নতিকে কেন্দ্র করে বঞ্চিতদের বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি, সচিবকে রুম আটকিয়ে আন্দোলন, এগুলো নানান প্রেক্ষাপটেই আর কি প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। আজকে কাউকে পদোন্নতি দেওয়া হচ্ছে, তার 2 দিন পরে সেই পদোন্নতি আবার ফেরত নেওয়া হচ্ছে। কারো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে, 2 দিন পর আবার সেই পদ থেকে তাকে আবার সরিয়ে নেওয়া হচ্ছে। এইরকম একটি পরিস্থিতির মধ্যে সরকার চেষ্টা করেছে যে প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। কিন্তু আনফরচুনেটলি এখন পর্যন্ত প্রশাসনের যে পরিস্থিতি, বিশেষজ্ঞরা বলছেন যে প্রশাসন স্থবির হয়ে গেছে, একজন আরেকজনের সাথে সমন্বয় নেই, সমন্বয়হীনতা, বিশৃঙ্খলা, এমতো অবস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। সেখানে বলা হয় যে প্রশাসনের কিছু কিছু কর্মকর্তা বিনা অনুমতিতে তারা কর্মস্থলে অনুপস্থিত থাকছেন, আবার কেউ কারো কথা শুনতে চাচ্ছেন না, এইরকম ইঙ্গিত দিয়ে বলা হয় যে চাকরি আচরণ বিধির বিশেষ বিধান 1979 যেটি বিলুপ্ত হয়েছিল 2018 সালে, সেই আইনটি পুনরায় বহাল করার জন্য একটি চিঠি লেখা হয়। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয় এবং পরবর্তীতে উপদেষ্টা সরকারের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেয় যে ওই আইনটি পুনর্বহাল না করে, কারণ ওই আইনটির ব্যাপারে অধিকাংশ লোকজন মতামত দেয় সেটি একটি কালো আইন ছিল, যেটি যে কোনো সরকারি কর্মকর্তাকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বা যে কোনো সময় সরকার ইচ্ছা করলে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করার একটি প্রভিশন ছিল সেই আইনে। ওই আইনের গুরুত্বপূর্ণ কিছু ধারা বিদ্যমান সরকারি কর্মচারী আইন 2018 এই আইনে সংযুক্ত যোগ করার, সংশোধন করার একটি সিদ্ধান্ত হয় এবং এটি এখনো প্রক্রিয়াধীন চলছে আর কি। আমার রিপোর্টের বিষয়বস্তুটি মূলত জাহাঙ্গীর ভাই এটাই। প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন এই আইনটি আসলে এই ধারাগুলো কালো ধারা। আচ্ছা আমিরুলের কাছে যাচ্ছি। যে আমিরুল, আপনি যদি একটু বলেন যে এই আইনের সর্বশেষ অবস্থাটা কি, এখন এই আইনটি ক্যাবিনেটে নেওয়ার আগে কোন অবস্থায় আছে, সর্বশেষ অবস্থাটা কি আছে?
আমার যতদূর জানা, আমি বাদলের কথার সাথে যোগ করে একটু কথা বলতে চাই যে 5 আগস্টের পরে আমাদের যে সংকটগুলো প্রশাসনে তৈরি হয়েছে, এটা কিছু আছে সরকার বিরোধী, মানে বর্তমান সরকার বিরোধী ফেসিবাদের দোসর যারা, বিগত যারা দুঃশাসন চালাইছে দেশে, তাদের সমর্থকদের কিছু সমস্যা আছে প্রশাসনে, যে কারণে প্রশাসনে বিশৃঙ্খলা বিরাজ করতেছে। পাশাপাশি বর্তমান যারা প্রশাসন চালায় তাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে নানান ধরনের সংকট তৈরি হয়েছে। এই সংকটগুলোর মধ্যে যেমন আছে, আপনি যে সংস্কার কমিশনের যে সুপারিশ ছিল, এই সুপারিশগুলো নিয়ে প্রশাসনে বড় ধরনের একটা সংকট তৈরি হয়েছে। তারপরে 2009 সাল থেকে যারা 2024 সালের 4 আগস্ট পর্যন্ত যারা বঞ্চিত অবসরে গেছে, তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এক ধরনের সংকট বর্তমান প্রশাসন তৈরি করছে। সেখানে প্রশাসন ক্যাডার এবং আদার্স ক্যাডারে যারা কর্মকর্তা, তাদের মধ্যেও এক ধরনের সমস্যার সৃষ্টি করছে। কর্মচারীদের মহার্ঘ ভাতার কমিটি করে সে মহার্ঘ ভাতার কোনো সুরাহা করে নাই, ঝুলাই রাখছে, যে কারণে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আছে। কর্মচারীদের 4 দফা, মানে নন ক্যাডার কর্মচারীদের 4 দফা দাবি ছিল, নানান বিষয়, পদোন্নতি বঞ্চনা সংক্রান্ত, নিয়োগ বিধি সংক্রান্ত, সেগুলো আজ পর্যন্ত এই 8 মাসও গভর্নমেন্টের সরকারের যারা আছেন তারা করতে পারে, সমাধান করতে পারছে। অন চেয়ারে যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তারা সমস্যার সমাধান করতে পারেন নাই, যে কারণে এক ধরনের সংকট তৈরি হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে যেমন সর্বশেষ পদোন্নতি 24 ব্যাচের পদোন্নতির ক্ষেত্রে প্রায় 80 জন কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে, পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। এই যে সংকটগুলো তৈরি করা হয়, আমরা আসবো কিনা, আমি যাচ্ছি এই যে প্রস্তাবিত যে আইনটি, এটি এখন সর্বশেষ কি অবস্থায় আছে? এটা একটা ড্রাফট করা হয়েছে এবং ড্রাফটটা ক্যাবিনেটে একটা আইন কমিটি আছে। এই আইন কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, ক্যাবিনেটের কর্মকর্তারা এটা যাচাই বাছাই করতেছে, ওনারা এটাকে পর্যালোচনা করতেছে। পর্যালোচনা শেষে এটা আমরা বলতে পারি কি চূড়ান্ত পর্যায়ে আছে নাকি এখনো অনেক দেরি আছে? না, এটা এখনো খুব বেশি দেরি তা না। এটা যেহেতু অধ্যাদেশ করবে, খুব বেশি দেরি নাই। খুব হয়তো দেখা যাবে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে বা এই সময়ের মধ্যে এটা হয়তো আপনার ক্যাবিনেটে নিয়ে যাবে, এরকম অবস্থা আছে। ঠিক আছে, আপনাদের কাছে পরে আসছি। আমি এখন যেতে চাচ্ছি যে আমাদের একজন সম্মানীয় অতিথি, আমাদের সাবেক অতিথি হচ্ছে ফিরোজ মিয়া। আপনাকে জানতে চাই, আপনি তো এই বিষয়ে অনেক, আপনার পড়াশোনা, আপনার অনেক লেখালেখি, আমাদের সবার চেয়ে আপনি আইনের খুঁটিনাটি বিষয়ে ভালো বলতে পারবেন। এই যে প্রস্তাবিত যে আইনটি, এই বিষয়ে আপনি কি মনে করেন? জনপ্রশাসনে যে বিশৃঙ্খল অবস্থা আছে, আপনার কোথায় কোথায় কর্মচারীরা জনগণকে জিম্মি করছে, নানা কারণে তারা ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে আন্দোলনে নামছে এবং সরকারি কিছু আপনার সিদ্ধান্তের কারণে, যে সিদ্ধান্তগুলি বিতর্কিত, ওইসব সিদ্ধান্তের কারণে জনপ্রশাসনের বিভিন্ন অংশ বিক্ষুব্ধ হয়ে আছে এবং সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে আপনার ক্যাডারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এক ক্যাডার আরেক ক্যাডারের বিরুদ্ধে এমন সব বক্তব্য দিচ্ছে যেগুলি শোভনীয় না এবং কাজকামগুলিও শোভনীয় না। তো এই যে প্রশাসনের বিশৃঙ্খল অবস্থা এবং কোথায় কোথায় আন্দোলন করে, জনসেবা রাখিয়া জনগণকে জিম্মি করে, এই জন্য কিন্তু কঠোর আইনের প্রয়োজন। কিন্তু তার মানে এই নয় যে কালাকানুন 79 যেটা ছিল, ওইটা কিন্তু আপনার নিবর্তনমূলক আইন ছিল। ওই আইনে আপনার আত্মপক্ষ সমর্থনের তেমন সুযোগ পাইতো না, তদন্তের তেমন সুযোগ ছিল না। খুব অল্প সময়ের মধ্যে যে কাউকে চাকরি থেকে আপনার বরখাস্ত করা যেত। সেই একই বিধান যদি, প্রায় অনুরূপ বিধান যদি আপনার বর্তমান সরকারি চাকরি আইনে, সংশোধনী আইনে আনে, তাহলে এইটা আরো মারাত্মক হবে। আপনার কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। কারণ হলো এই ক্ষেত্রে আপনার সংবিধানের 135 অনুচ্ছেদ অনুসরণ করে আত্মপক্ষ সমর্থনের নামে
নামমাত্র কয়েকদিনের জন্য একটা শোকজ করলেন, সে কিন্তু এই সময়টার মধ্যে তার আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ পাবে না। তারপরে তাকে তো আপনি শোকজ করলেন, এরপরে সে কতটুকু অপরাধী, তার অপরাধের মাত্রা কি, তার অপরাধ কি, এগুলি তদন্ত না করেই কিন্তু আপনার খুব সংক্ষিপ্ত ভাবে তার উপর দণ্ড আরোপ করছেন। এতে করে কিন্তু অনেক নিরীহ কর্মকর্তা তারাও কিন্তু এর মধ্যে পড়ে যেতে পারে, যে আন্দোলনে ছিল না, আপনার নিরপেক্ষ, এরকম অনেক কর্মকর্তার কিন্তু চাকরি চলে যেতে পারে। সুতরাং আইন যদি করেই আপনার এই বিশৃঙ্খলা রোধের জন্য সরকার করতে পারে, কিন্তু সেটা কালা কানুন না হইয়া কঠোর হোক এবং এইখানে আত্মপক্ষ সমর্থনের জন্য আরো পর্যাপ্ত সুযোগ দেখ এবং এইখানে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা রাখা হোক। তা সে যদি সত্যিকার দোষী হয় এবং জনগণকে জিম্মি করে আপনার জনস্বার্থকে বিঘ্নিত করে, তাহলে যেন তার উপর শাস্তি প্রয়োগ হয়, আইনটা যেন ওইভাবে করা হয়। কিন্তু বর্তমানে এই আমার প্রিয় দুইজন সাংবাদিক সহকর্মী ভাইদের কথায় যা বুঝলাম, তাতে বোঝা গেল আপনার সরকার বোধহয় খসড়ায় তেমন সুযোগ রাখে নাই। তো এই সুযোগগুলি রেখে যদি আপনার আইনটা প্রণয়ন করে, সেটা সবার জন্যই ভালো হবে, নতুবা এটা হিতে বিপরীত হবে। আচ্ছা ফিরোজ মিয়া, আপনাকে একটা জানার বিষয় যে আপনি যদি বুঝতে পারেন যে এই আইন কঠোর হওয়া ঠিক আছে, কিন্তু নিবর্তনমূলক, কালা কানুন যাতে না হয়, তো আপনার মতো একজন পণ্ডিত ব্যক্তি যদি বুঝতে পারেন, তাহলে যারা চেয়ারে আছেন তারা কি বুঝতে পারেন না যে তারা একটি কঠোর আইন করার নামে তারা একটি প্রকৃতপক্ষে কালা কানুন করতে যাচ্ছেন, একটি নিবর্তনমূলক আইন করতে যাচ্ছেন? আপনার দেখেন, আইন করার জন্য আপনার অত্যন্ত সুচিন্তিত ভাবে আপনার সিদ্ধান্ত নিতে হয়, প্রতিটা শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। আর এইটার আপনার কি প্রতিক্রিয়া হবে, অতীতে 79 থাকার ফলে কি কি অসুবিধা ছিল, ওইগুলি কিন্তু আপনার যারা অভিজ্ঞ তারা জানে, যাতে ওইগুলি আবার ফিরে না আসে। এই ধরনের দক্ষ লোকের আমার মনে হয় না প্রশাসনে অভাব আছে, কিন্তু তাদেরকে কি কাজে লাগানো হচ্ছে আমার তো মনে হয় না। আর আপনি দেখেন, আগে ছিল কিন্তু সরকারি গভর্নমেন্ট সার্ভেন্ট স্পেশাল প্রভিশন অর্ডিন্যান্স, ওটা কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট ছিল, শুধু সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন যদি সরকারি চাকরি আইনে এটা অন্তর্ভুক্ত করেন, এটার পরিধি কিন্তু আরো বেড়ে গেল। আপনার বিধিবদ্ধ সংস্থাগুলি, কর্পোরেশন, এরাও কিন্তু এর আওতায় এসে গেল, মানে পরিধি অনেক ব্যাপক হবে। সুতরাং এটা অত্যন্ত আপনার চিন্তা করে যাতে কালা কানুন না হয়ে এইটা কঠোর আইন হোক আপনার শৃঙ্খলা বজায় রাখার জন্য। কারণ আপনার দুর্বল সরকার কিন্তু কালা কানুন করে, আমরা চাই না ওই রকম কালা কানুন হোক। আপনার কি মনে হয় না যে তারা সজ্ঞানে সুস্থ অবস্থায় জেনে বুঝে এই ধরনের একটি আইন করছে তাদের বিশেষ স্বার্থে? আমার মনে হয় তাদের বুঝার কিছু ভুল থাকতে পারে বা কিছু অস্পষ্টতা থাকতে পারে। আপনার এখন আপনার আইন অধ্যাদেশের খসড়া করার মতন দক্ষ লোকরে নিয়োগ না করলে যা হয় তাই হবে, সবগুলি জিনিস না দেখে যদি করে। আর যদি নির্দেশ দিয়ে থাকে যে আগেরটাকেই আপনার পুনর্বহাল করো, তো যারা খসড়া করে তারা তো ওই আগেরটাকেই জাস্ট ইংরেজিটাকে বাংলা অনুবাদ করে দিবে। কিন্তু যদি বলে দিত যে এইটাকে কালা কানুন বাদ দিয়ে কঠোর করো, যাতে জনস্বার্থ রক্ষা হয়, কর্মচারীরাও অহেতুক আপনার
শাস্তির দণ্ডের না হয়। মধ্যে না পড়ে। আচ্ছা, এবার আমি একটু ওবায়দুল্লাহ বাদল, আপনার কাছে জানতে চাচ্ছি যে ইতিমধ্যেই আইনের খসড়া যেটুকু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এই বিষয়ে প্রশাসনে কর্মকর্তা কর্মচারীদের প্রতিক্রিয়াটা কি? আপনারা কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। এই প্রতিক্রিয়াটা নিয়েই আজকের রিপোর্টটি। আসলে গণমাধ্যমে এই বিষয়টি প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে আমরা উদ্বেগ লক্ষ্য করেছি এবং তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত। কেউ কেউ আমাদের কাছে এভাবেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এটা কোনো কথা হলো যে কোনো তদন্ত ছাড়াই, কোনো ধরনের মানে যাচাই বাছাই ছাড়াই একটি নোটিশের মাধ্যমে আমাদের এত কষ্টের চাকরি সেখান থেকে বিদায় করে দিবে। এতে করে কিছু হয়তো কর্মকর্তা কর্মচারীর জন্য এই আইনটি করা হচ্ছে, তাদের আচরণগত তাদের প্রেক্ষাপটে এটা করা হচ্ছে, কিন্তু এর যে অপব্যবহার হবে না সেই বিষয়টি কিন্তু তারা খুব চিন্তিত যে এই আইনের মাধ্যমে যেরকম দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার সুযোগ থাকবে, বাট কিছু নির্দোষ এবং দক্ষ কর্মকর্তাও এই আইনের মাধ্যমে অবিচারের সম্মুখীন হতে পারেন বলে তারা আশঙ্কা করছেন এবং প্রশাসনে এক ধরনের চাকরি হারানোর একটা আতঙ্ক তৈরি হয়েছে। কেউ কেউ আজকের এই রিপোর্ট দেখে আমাকে ফোন করে এই কথাও বলেছেন যে ভাই চাকরি ছেড়ে মনে হয় বাড়িতে গিয়ে এই সবজি বিক্রি করতে হবে, এরকম কথাও কেউ কেউ বলেছেন, মানে হ্যাঁ, তাদের ক্ষোভ হতাশা আতঙ্ক থেকে। আজকে কালের কণ্ঠে ঠিকই আপনার এই শিরোনামে নিউজ ছাপা হয়েছে যে প্রশাসনে চাকরি হারানোর আতঙ্ক। আপনার আজকে রিপোর্টের শিরোনাম এটাই ছিল আর কি। তো আমি এবার আসতে চাচ্ছি আমিরুলের কাছে। আমিরুল ইসলাম, আজকে যুগান্তরে কিন্তু আপনার এই বিষয়ে রিপোর্ট ছাপা হয়েছে। তো সেখানে সেই সংবাদটির শিরোনাম ছিল প্রায় কাছাকাছি যে প্রশাসনে কালা কানুন কার স্বার্থে, বিশেষজ্ঞ কর্মকর্তা কর্মচারীদের প্রশ্ন। আপনার কাছে আমার জানার বিষয় যে আমি আপনার রিপোর্টটা পড়ে দেখেছি, সেখানে একজন কর্মচারীদের সংগঠনের নেতা আর কি, আমাদের আব্দুল সাত্তার ভাই, তার একটি কমেন্ট আমি দেখলাম। সেখানে তিনি বেশ কয়েকটি আশঙ্কা প্রকাশ করেছেন। সেখানে উনি বলেছেন যে আমরা আশঙ্কা করছি এই আইনটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে গুটি কয়েক প্রভাবশালী কর্মকর্তার স্বার্থে। ইভেন তারা এও বলার চেষ্টা করেছেন যে বিএনপি এবং জামাতপন্থী কর্মকর্তা কর্মচারীরা যাতে এই প্রশাসনের যারা প্রভাবশালী কর্মকর্তা আছেন তাদের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে না পারে, কথা বলতে পারেন, সেইটা বন্ধ করার জন্য প্রশাসনের ভিতরে এবং বাইরের যে প্রতিবাদ হতে পারে সেটি প্রতিহত করার জন্য তারা এই ধরনের আইন করছেন। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা বিষয় হলো যে আপনি 5 তারিখের পরে দেখা গেছে বিগত সরকারের সময় যারা 15 বছর যারা বঞ্চিত ছিল, যাদের পদোন্নতি হয় নাই তাদেরকে কিছু পদোন্নতি দিয়েছে, কিন্তু পদোন্নতির পরে দেখা গেছে তাদেরকে আপনার চাকরিতে রাখার জন্য তারা যখন অবসর টাইমে তাদের এক্সটেনশন দেওয়া হয় নাই, তাদেরকে আপনার কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় নাই, যেসব কারণে তারা মনক্ষুণ্ণ তাদের মনে। আর এখন যারা বিগত সরকারের সমর্থক যারা, তারা এখনো গুরুত্বপূর্ণ পদে বসা অন সার্ভিসে থাকা বিএনপি জামাতপন্থী কর্মকর্তারা এখনো মানে নানানভাবে বঞ্চিত। তো তারা যাতে এইসব বিষয়ের প্রতিবাদ করতে না পারে, তারা যেন তাদের ন্যায্য কথাটা বলতে না, তারা যেন তাদের অধিকারের কথাগুলো বলতে না পারে, সেই ধরনের একটা চাপ এখানে তৈরি করার জন্য, মানে কোন ধরনের তাদের ন্যায্য দাবি যাতে তারা উত্থাপন করতে না পারে সেই ধরনের একটা চাপ এই আইন হলে তাদের মধ্যে তৈরি হবে, এটা এই আশঙ্কা সঠিক আছে। আর কেন আপনার করা মনে হচ্ছে এখনো এই ধরনের প্রতিরোধ কেন গড়ে তোলা হচ্ছে, কি কারণে, কাদের স্বার্থে? না, এটা তো হলো মানে যারা মানে অন চেয়ারে আছেন, যারা যারা মানে প্রশাসনকে চালাচ্ছেন, তারা তো কেউ নিয়মিত সার্ভিসের কর্মকর্তা না। তারা হলেন তারা হলেন কন্ট্রাক্ট বেসিসে এখানে এখন জব করতেছেন। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে নিয়ে আমাদের যারা গুরুত্বপূর্ণ পদে আছেন, জনপ্রশাসন সচিব, মন্ত্রী পরিষদ সচিব, ওনারা সবাই হলো কন্ট্রাক্ট বেসিস জব করেন। রেগুলার সার্ভিসে যারা বঞ্চিত হয়েছেন এবং যারা বঞ্চিত অর্থে যেটা বোঝায়, যেমন 13 বছরের একজন অফিসার ছিল আমাদের মাহবুবুর রহমান, উনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় পিআরএল গেছে। উনি এই 4 আগস্ট পর্যন্ত উনি সিনিয়র সহকারী সচিব ছিলেন এবং ওনাকে পদোন্নতি দেওয়া হয় না। তারপর আমাদের যে মামুনুর রশিদ, উনি ছিলেন সিনিয়র সহকারী সচিব আছে, ওনাকে একটা ঠুনকো মামলা দিয়ে
ওনাকে দীর্ঘদিন পর্যন্ত করে রাখা হয়েছে, বঞ্চিত করে রাখা হয়েছে। আজ পর্যন্ত তার পদোন্নতিও তার হয়নি, এখনো রাস্তার কাছে ঘুরতেছে। একটা বিষয় বলতে চাচ্ছি যে এই সরকার তো হলো অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরপেক্ষ সরকার, তার তো কোনো দল নাই। তাহলে বিগত 15.5 বছরে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তো তারা প্রশাসনের প্রতিটা স্তরে তাদের লোক তারা তৈরি করেছিল। তাহলে এখন সঙ্গত কাজ স্বভাবতই এখন যারা চাকরিতে গুরুত্বপূর্ণ পদে থাকবে, যারা পদোন্নতি পাবে, যারা পদায়িত হবে, তারা তো সঙ্গত কারণেই তারা তো আওয়ামী বিরোধী যারা ছিলেন, যারা যারা জামাতপন্থী বিএনপি পন্থী আমলা, যারা পেশাদার আমলা, যারা 15 বছরে পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তারাই তো আসবেন। সেই ক্ষেত্রে কি কোনো দেয়াল তৈরি করা হচ্ছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে দেয়াল তৈরি করেছে এবং দুঃখজনক ভাবে তাদের জন্য তাদেরকে এখানে আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বসানো হয় নাই, তারা বসে নাই, যার কারণে এক ধরনের অস্থিরতা প্রশাসনে বিদ্যমান। এবং সেটা কণ্ঠরোধ করার জন্যই এই প্রতিবাদের ন্যায্য কথা প্রতিবাদ কণ্ঠরোধ করার জন্যই এই ধরনের একটা আইন করে তাদেরকে চাপে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং আর গভর্নমেন্ট আমাদেরকে কর্মকর্তারা আরো বলছেন এরকম যে বর্তমান সরকার যদি ইলেকশনে যায়, ইলেকশনের সময় যাতে প্রশাসন তাদের কথা শুনে এবং তাদেরকে যাতে মানে যারা চেয়ারে আছেন তাদের কথা মতো তাদের কাজ করে, সে ধরনের চাপ তৈরি করার জন্য, এক ধরনের চাপের কর্মকর্তাদের চাপ রাখার জন্য এই আইন করা হইতে পারে, এর আশঙ্কা তারা ব্যক্ত করছে। আচ্ছা বাদল, আপনি কি এর সমর্থন করেন? এবং আমরা শুনতে পাচ্ছি যে এনসিপি, এই যে জাতীয় নাগরিক কমিটি, একটি নতুন দল হয়েছে আমাদের 24-এর গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়ে একটি দল, তরুণদের দল। এই এনসিপির স্বার্থে এটি করা হচ্ছে যে এনসিপি এবং বিএনপি পন্থী কর্মকর্তা কর্মচারীদের মুখোমুখি করে দেওয়া হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি ধরনের অভিযোগ, এই আইনটি কি এনসিপি স্বার্থে করা হচ্ছে? ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমিরুল ভাই যে কথাগুলো বললো, এই ধরনের কথা আমাদের কানেও আসছে বা আমার কানেও আসছে। তবে অনেকেই এই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন যে এটি তো মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনের পর প্রতিষ্ঠিত সরকার, এখানে কেন সেই ফ্যাসিস্টের মতো মানে কর্মচারীদের মানে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণমূলক আইন কেন করা হচ্ছে? তাহলে কিসের বৈষম্য দূর হলো? আগে ছিল ফ্যাসিস্ট সরকার, এখন আবার এই সরকারও ওই একই আচরণ করতেছে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য। এ নিয়ে কিন্তু আসলে আমিরুল ভাই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো অনেকেই আমাকেও বলেছে। এবং সামনে যে আশঙ্কার কথা আমিরুল ভাই বললেন, এই একই আশঙ্কা কর্মকর্তাদের, যে আসলে সামনে যদি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সো এর আগে হয়তো মাঠ প্রশাসনে আরেকটি বড় ধরনের রদবদল আসবে এবং যারা যাবেন তাদের অধীনেই কিন্তু জাতীয় নির্বাচনটি হবে। সেই ক্ষেত্রে যাতে এই কর্মকর্তাগুলো বর্তমান সরকারের নীতি নির্ধারকদের কথা ঠিক মতো শোনে এবং তাদের বাস্তবায়ন যেন নিশ্চিত করে, এই বিষয়টিও অনেকেই মনে করছেন যে এই আইনটি করার পিছনে এটিও একটি অন্যতম কারণ বলে তারা মনে করছেন। জনাব ফিরোজ মিয়া, এই যে আমাদের দুজন জ্যেষ্ঠ সাংবাদিকের আপনি কথা শুনলেন, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, আপনি কি মনে করেন? দেখেন, কোন সরকার যদি তার নিজস্ব সক্ষমতা এবং দক্ষতা দিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখনই কিন্তু সে কালাকানুনের আশ্রয় নেয়। এখন যদি এই আইনটা প্রণয়ন করা হয়, এটা অবশ্যই কর্মচারীদেরকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হবে, তাই এর অপপ্রয়োগের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। এবং এই ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে আপনার এই আইনের ভিতরে ফেলে যাকে আপনি খুশি, যাকে মনে করবেন যে তাকে আমার চাকরি থেকে বাদ দেওয়া দরকার, তাকেই কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারবেন। আর তাছাড়া আপনি দেখেন, কোন একটা মনে করেন আন্দোলন করলো একটা গ্রুপ, তো ওই আন্দোলন করলে অনেকে কিন্তু অনেককে জোর করে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, বাধ্য হয়ে যায়। আর যারা আপনার নেতৃত্বে থাকে তারা থাকে প্রভাবশালী। তা আপনার এরকম যারা নাকি নিরীহ,
যাইতে চায় না, জোর করে নিয়ে গেছে, তারও তো চাকরি যাবে। কিন্তু যদি এইখানে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা রাখা হয় এবং যদি অপরাধের মাত্রা অনুযায়ী আপনার দণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু কারো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু এইখানে আপনার ভয় হয়েছে যেইভাবে আপনার খসড়াটা আপনাদের কথায় বুঝলাম যেভাবে যাচ্ছে, তাতে কিন্তু হ্যাঁ কর্মচারীরা আপনার ভীত স্বাভাবিকভাবে হবে, কারণ যাকে মনে করবে যে সে আমার কথা শুনতেছে না, তাকেই তো আপনার চাকরিচ্যুত করা যাবে আর কি, এবং খুব অল্প সময়ে। এটা কিন্তু জনপ্রশাসনে একটা ভীতি সৃষ্টি করবে, এতে কিন্তু ভীতে বিপরীত হইতে পারে। এমনি তো জনপ্রশাসন এখন এতটা দুর্বল জনপ্রশাসন অতীতে ছিল না। এই দুর্বল প্রশাসনকে আরো দুর্বল করলে আপনার এটা জনস্বার্থের জন্য যে কতটা ক্ষতিকর হবে সেটা ভেবে দেখা দরকার। আপনি কি মনে করেন যে এই যেভাবে আইন করা হচ্ছে, যদি এভাবে করা হয়, তাহলে এই আইন আগামী জাতীয় নির্বাচনের সময় ডিসি এসপি নিয়োগের ক্ষেত্রে, ইউনিয়ন নিয়োগের ক্ষেত্রে এটি একটি বিশেষ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে? এটা যে কোনো, শুধু নির্বাচন না, যে কোনো ক্ষেত্রে সরকার এই নিয়ন্ত্রণের জন্য এই ধরনের আইন করে, সে যখন প্রয়োজন মনে করে নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আমার পরামর্শ হলো এই কঠোর আইন করুক আপনি, যাতে চাকরিতে শৃঙ্খলা ফিরে আসুক, কিন্তু এই ধরনের নিবর্তনমূলক আইন কাম্য নয়। না হয়। আমরা একেবারেই আমাদের আলোচনার শেষ দিকে চলে আসছি, এখন জাস্ট একটু মন্তব্য নিতে চাই। আমি আমিরুলকে দিয়ে শুরু করি। যে আমিরুল, আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাই যে আমরা যেই ধরনের প্রশাসন স্বপ্ন দেখেছিলাম নাগরিক হিসাবে, সাংবাদিক হিসাবে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে পরিত্রাণ পাওয়ার পরে যে আমরা এই যে বলে দ্বিতীয় স্বাধীনতা, এই বাংলাদেশে আমরা এমন ধরনের একটি পেশাদার প্রশাসন দেখতে চাই, সেটি আপনারা গত 8 মাসে দেখতে পেয়েছেন কিনা? আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমিরুল। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ। এটা হলো যে একটা স্বপ্নভঙ্গ, আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আমরা বেদনা বিদুর হৃদয়ে আমরা দেখতেছি এটা। আমরা যে প্রশাসন প্রত্যাশা করছি, যে পেশাদারিত্ব, যে দক্ষতা, যে সততা, যে যে প্রশাসনের যে মানে যেরকম একটা মানে প্রশাসন মানুষকে ভালোবাসা দিয়ে যে প্রশাসন দক্ষতার দিয়ে কর্মকর্তাদের কর্মচারীদের বেদনা দূর করা, সেই প্রশাসন এই প্রশাসন না। আমরা এই প্রশাসনকে যে প্রশাসন প্রত্যাশা করছি সেই প্রশাসন এটা না, এবং এটা আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। একই প্রশ্ন ওবায়দুল্লাহ বাদল আপনার কাছে, আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। জাহাঙ্গীর ভাই, আমি এক কথাই বলতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে যে সচিবালয় রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেসুর রহমান একটি মত বিনিময় সভা করেছিলেন 5 আগস্ট মানে পট পরিবর্তনের পরে। তখন ছাত্র প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ছিল। একটি কথা প্রসঙ্গে সে বলেছিলেন যে আপনারা সবাই মনে করেন যে সরকারি কর্মচারীরা জনগণের সেবক। আমি বেশ কিছুদিন ধরে তাদের সাথে কাজ করে ওই কমিশনের সাথে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ছিল, তিনি বলেছিলেন যে আসলে তারা জনগণের সেবক না, তারা মূলত অফিসারদের সেবক, মানে প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের সেবক, নট জনগণের সেবক। আমি মনে করি এই আইনটি যদি বাস্তবায়ন হয় তাহলে এটি 16 কলায় পরিপূর্ণ হবে। জনগণের সেবক না, তারা তাদের স্যারদের ভৃত্য হবেন, তাদের স্যারদের মানে অধীনস্থ, একেবারে বাধ্যগত অনুগত সেবক হবে, তারা জনগণের সেবক হবেন না। জনাব ফিরোজ মিয়া, আমরা একটু শেষ দিকে আপনার মন্তব্য নিব। আমাদের দুজন সিনিয়র সাংবাদিকের মন্তব্য শুনলেন, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। এখানে আমার মন্তব্য হলো, সরকারে যদি সদিচ্ছা না থাকে প্রশাসন কখনো ভালো হবে না। সরকার যদি চায়, এখনো প্রশাসন অনেক যোগ্য, দক্ষ, নিরপেক্ষ লোক আছে,
তাদেরকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করলে এবং সরকার সদিচ্ছা থাকলেই কিন্তু প্রশাসনটা ভালো হতে পারে। এছাড়া আপনার কোনোভাবেই আপনার প্রশাসন ভালো করতে পারবেন না সরকারের সদিচ্ছা না থাকলে। আমরা আশা করব যে সরকারের সদিচ্ছা আমরা দেখতে চাই। আমরা যে ধরনের প্রশাসনের স্বপ্ন দেখি, যদিও আমাদের এক বন্ধু বলেছেন আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, আমরা আশাবাদী হতে চাই যে ৮ মাসে সরকার যা পারেনি বাকি কয়েক মাসে সরকার সেটি করে দেখাবে, এবং যেই ধরনের আইন আমরা দেখতে চাই না সেই ধরনের আইন যেন আমাদের সামনে না নিয়ে আসে। তাহলে আমার ধারণা এটা করতে গেলে হিতে বিপরীত হবে। আপনাদের সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। নিশ্চয়ই আগামীতে এরকম আরো কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আবারও মুখোমুখি হতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।